Okay, good morning to all of you. Welcome to the online LCC class, English class of the General College. And we were just discussing the first few stanzas of our Casuarina Tree by Toru Dotto. Um, so let me give you a brief sort of recapitulation of what has been already done in the past lecture, in the past class, and then I'll introduce you to the next two stanzas of the poem. Well, uh, this poem is primarily about memory, um, and the memory or the image of the memory is being evoked through an image of a tree. Uh, the poem deals with a tree. The name of the poem itself, or the title of the poem itself, is called Our Casuarina Tree. So it's talking about a casuarina tree, and by now you have already noticed that how the casuarina tree is evoking and is organizing a chain of memories, is associating these memories together. And these memories are something that is only there right now to the poet or poetess. uh, তার মানে বুঝতেই পারছো, আমি যেহেতু বলছি these memories are the only thing of the past, of the childhood, or of other beings that is only there. I am hinting about the issue of death. I am hinting about the issues of life and death. অর্থাৎ আমি জীবন মৃত্যুর কথা বলছি, বা কবি জীবন মৃত্যুর কথাই বলছেন, কারণ কবি একটা খুব ফিলসফিক বলো বা খুব বাস্তব একটা খুব হার্শ ট্রুথের কথা বলো, কবি সেটার কথা বলছেন, এবং সেটা মৃত্যু। যে মৃত্যু আমাদের প্রিয়জনকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়, যে মৃত্যু মানুষকে কি বলবো, মানুষকে একে অপরের থেকে আলাদা করে দেয়, এবং মৃত্যুর মধ্যেই কেমন যেন একটা স্ট্রাগল আছে। দের ইজ আ স্ট্রাগল উইদিন ডেথ, অ্যান্ড দিস স্ট্রাগল ইজ অফ সার্ভাইভাল, রাইট? So by nature, any life, not just human beings, any life has a very what I would say, a keen propensity, or I'd rather say an inclination or a strong desire to live. This is very natural. And death is yet that is also natural, but um, that is what we find very hard to accept. এই ধরনের কবিতা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতায় পাই। আমরা ইনফ্যাক্ট গীতাঞ্জলির অনেক কবিতা, বাংলা গীতাঞ্জলির অনেক কবিতা বা ইংরেজি গীতাঞ্জলিরও অনেক কবিতাতে আমরা পাই, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই মৃত্যুর সাথে দ্বন্দ্বর কথা বলছেন এবং জীবনকে ব্যাখ্যা করছেন। তো যাই হোক, আমি সেটাতে যাব না। সরাসরি যদি কবিতার কথা বলি, যেটুকু আমরা আগের ক্লাসে পড়েছি, তাহলে আমরা দেখতে পাই এরকম যে প্রথম স্টানজাতেই একটা, বা এই যে ক্যাসুরিনা ট্রি, সেই ক্যাসুরিনা ট্রির বর্ণনা দেওয়া হচ্ছে। এবং কীরকম বর্ণনাটা, না ক্যাসুরিনা ট্রির চারিপাশে একটা ক্রিপার বা একটা ক্লাইম্বার গাছ আছে, এবং সেই গাছটা বা সেই ক্লাইম্বারটা এমনভাবে ক্যাসুরিনা ট্রিকে জড়িয়ে রেখেছে বা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে এমনি অ্যাপারেন্টলি দেখে মনে হবেই যে অন্য কোনো গাছ থাকলে কিন্তু সেটা সারভাইভ করতে পারতো না বা তার কষ্ট হতো। কিন্তু অন দি আদার হ্যান্ড, বিকজ this particular creeper is like a python, but on the other hand this casuarina tree is very strong. তো এই সিম্বলিজমটা কথা মাথায় রাখতে হবে, যে ক্যাসুরিনা ট্রি শুধুমাত্রই মেমোরির প্রতীক নয়, ক্যাসুরিনা ট্রি ইজ অলসো দি সিম্বল অফ সার্ভাইভাল, ইট ইজ দি সিম্বল অফ লাইফ ইটসেলফ। কিন্তু এই যে লাইফ যেটা ক্যাসুরিনা ট্রি রিপ্রেজেন্ট করে, সেই লাইফ খুব স্মুথ নয়, সেই লাইফের সব কিছুই খুব স্মুথ নয়। হ্যাঁ, অনেক ভালো মেমোরিজ আছে, the life has a bunch of happy, good memories, but at the same time, the tree is also
is also the witness of many losses. কারণ মনে করে দেখো, তোমরা একদম যেটা দ্বিতীয় লাইন কবিতার একদম দ্বিতীয় লাইনেই উনি বলছেন, indented deep with scars, the rugged trunk indented deep with scars, অর্থাৎ রাগেড কথাটার মানেও যেন ইটস অলসো রাফ, এবং দের আর স্কার্স। স্কার কথাটার এমনি বাংলা করলে হয় একটা আঘাত বা ঘা বা ওন্ড, WOUND, ওন্ড, যেটাকে আমরা ইংরেজিতে বলি। অর্থাৎ এবং সেই ওন্ডের থাকা একটা ক্ষত চিহ্ন, ক্ষত এবং ক্ষত চিহ্ন, ইউ ক্যান সে দিস অ্যাজ স্কার। তাহলে কেন কবিনি প্রথম লাইনেই বা দ্বিতীয় লাইনেই এইরকম একটা শব্দ ব্যবহার করছেন যেটা কিনা স্কার, তাই না? এবার দেখো তার পরের লাইনেই আবার উনি বলেছেন যে কিভাবে গাছটা তারাদের ছুঁয়ে ফেলে এবং কত বিউটিফুল। তো একটা কথা আমি এখনই বলে নিই, এটা আরও কবিতাটা যত এগোতে থাকবে দেখতে পাবে যে লক্ষ্য করে দেখো, অ্যাটলিস্ট প্রথম 3টে স্টানজাতে বা প্রথম 2টো স্টানজাতে, 3টেতেই আছে যে একটা প্যাটার্ন আছে, একটা সাইক্লিক প্যাটার্ন আছে। এবং কিসের সাইকেল? দ্য সাইকেল ইজ অফ লাইফ অ্যান্ড ডেথ, বা দ্য সাইকেল ইজ অফ হ্যাপিনেস অ্যান্ড মিজারি। অবভিয়াসলি এখানে মিজারি ইজ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট অফ ডেথ, মৃত্যু এবং মৃত্যু থেকে উঠে আসা যন্ত্রণা। তাহলে একদিকে জীবনের সুখ এবং অন্যদিকে এই যে বিচ্ছেদের ফলে আসা যন্ত্রণা, যেটা মৃত্যু আমাদেরকে পরিচয় করিয়ে দেয় বারবার, সেইটার একটা অল্টারনেটিং সাইকেল যেন চলছে। এটা তোমরা কবিতাটা একটু লক্ষ্য করলেই পাবে। দেখো, ইনফ্যাক্ট প্রথম লাইনেই বা প্রথম 2টো লাইনের মধ্যেই সেই জিনিসটা পাওয়া যায়, এই সাইকেলটা পাওয়া যায় যে ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, একটা হ্যাপি বিগিনিং, বাট দেন দেয়ার ইজ দি মার্ক অফ স্কার্স। আর কোথায় পাবে? একদম গোটা প্রথম স্টানজাটাকে যদি খুব গ্রসলি দেখো, একদম পুরোটা দেখো, একটু দূর থেকে দেখো, তাহলে দেখছো কি আছে সেখানে, কীরকম ইমেজ না গাছটার ইমেজ। এবং কীরকম ইমেজটা? ইটস ভেরি হ্যাপি অ্যান ইমেজ, ভেরি মিউজিক্যাল, ভেরি পোয়েটিক বা মিউজিক্যাল এই কারণে বলছি কারণ জানো গাছটাতে প্রচুর ফুল আছে এবং ফুলে নানান রকম পাখি, মৌমাছি এরা আসছে এবং এরা গান গাইছে। এদের যে চার্পিং or buzzing sound or humming sound, all, the poetess is imagining all these as song or as a happy song from the tree or around the tree, যেটাকে আমি আগের দিন পড়াতে যেয়ে তোমাদেরকে কিডসের একটা কবিতার কথা বলেছিলাম, যার নাম হলো দ্য পোয়েট্রি অফ দি আর্থ ইজ নেভার ডেড, হয়তো মনে আছে। তো যাই হোক, এইখানে যে জিনিসটা লক্ষ্য করার মতো, দেখো এই যে হ্যাপি মেমোরির কথা বলছি বা এই যে হ্যাপি সংয়ের কথা বলছি, ঠিক এর পরের লাইনেই এবং একটু গ্যাপ দিয়ে একটা শব্দ আছে যে প্রায়শই রাত্রেবেলায় কিন্তু আরেকটা গান শোনা যেত, এবং এই গানটা কিন্তু খুব হ্যাপি নয়, এই গানটা কিন্তু খুব সেলিব্রেটরি নয়। দিস সং ইজ মাচ লাইক ল্যামেন্টিং, রাইট? দিস সং ইজ মাচ লাইক ল্যামেন্টিং। এই গানটা যেন খানিকটা কান্নার মতো। এবং কবি বারবার আমাদেরকে বলছেন, বা প্রথমেই উনি বলছেন, প্রথম স্টানজাতেই উনি বলছেন যে এই রকম কিন্তু একটা, কি বলবো আমি, এরকম একটা একটা স্যাড টোন ইন সং ইজ ভেরি মাচ দেয়ার ফ্রম দ্য ট্রি, যেটা কিন্তু রাত্রেবেলায় শোনা যায়। তা আমার ওভারঅল পয়েন্টটা এই যেটা আমি তোমাদেরকে লক্ষ্য করাতে চাইছি, যে দেখো একটা অল্টারনেটিং সাইকেল অফ হ্যাপিনেস অ্যান্ড sorrow and suffering because of death is there and is repeated at least in the first 3 stanza of the poem, যেটা প্রথম 2টো লাইনেও চাইলে লক্ষ্য করতে পারো, কিংবা যদি পুরো
ফার্স্ট স্টানজাটাকে অ্যাজ এ হোল দেখো, তাও দেখতে পারবে। এবং ইন্টারেস্টিং দেখো, এই প্রথম স্টানজা এবং দ্বিতীয় স্টানজার মাঝখানে একটা লাইন আছে। লাইনটা কি? সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি ওয়াইল মেন রিপোজ। সো ডার্কলিং মানে ডিউরিং দ্য ডার্ক, এই রাত্রিবেলায়, ইন ডার্কনেস, দ্য ট্রি ইজ ক্রাইং আউট, দ্য ট্রি ইজ ল্যামেন্টিং। এবং ওয়েন মেন রিপোজ, রিপোজ শব্দের অর্থ হচ্ছে যখন মানুষ ঘুমোচ্ছে। মেন বলতে এখানে শুধু আর নট দি মেল, বা শুধু ছেলেদের বা পুরুষদের কথা বলা হচ্ছে এমনটা নয়, মেন মানে সবাই, হিউম্যানিটি, রাইট। এবং শুধু হিউম্যানিটি এখানে বোঝাচ্ছে, কিন্তু এটা আরেকটু এক্সটেন্ড করলেও খুব বাড়াবাড়ি হয় না যদি তোমরা বলো যে ইউনো মেন রিপ্রেজেন্টস দি এন্টায়ার অ্যানিমাল কিংডম। আমি এই কারণেই বলছি, কারণ দেখো এই যে ইনসেক্টসদের কথা বা যে বার্ডসদের কথা আমরা পাচ্ছি, সেটা তারাও কিন্তু এখন ঘুমোচ্ছে, তাই না? তো এই রকম একটা ছবি আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছি। এবং এর পরেই যে স্টানজাটা শুরু হবে সেটাও কিন্তু একটা হ্যাপি ইমেজের কথা বলবে। তো আমি আরেকটু ডাইগ্রেস করে আরেকটা ছোট্ট কথা বলে দিই, যেটা আমি শুরু করেছিলাম, যে দেখো এই যে প্রথম দুটো স্টানজার মধ্যেকার যে একটা লাইন আছে, এই লাইনটা এইভাবে কেন লেখা হলো, তাই না? এবং এই রকম ব্রেক তোমরা আরও পাবে কবিতায়। এই ব্রেকগুলো নেসেসারি, কারণ এই ব্রেক বা এই গ্যাপগুলোর মধ্যেই দেখো পুরো কবিতার মুডটা তৈরি হচ্ছে। কবি যে জীবনটার কথা বলছেন সেটা কিন্তু খুব স্মুথ নয়। এবং এই যে স্মুথ, যেটুকু স্মুথনেসের কথা উনি বললেন, এই যে সকালবেলার যে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কথা বলছেন, যেখানে সবাই গান গাইছে, পাখির কলতান শোনা যাচ্ছে, যেখানে হানি বিজ আর অলসো বাজিং অ্যান্ড দে আর অলসো হামিং, এই যে শব্দগুলো শুনতে পাচ্ছি, শুনতে ভালো লাগছে, নেচারের মধ্যে আমরা একটা অদ্ভুত কবিতা খুঁজে পাচ্ছি যেন। এই যে কবিতার রিদমটা, এই ছন্দটা কিন্তু কেটে যাচ্ছে এই লাইনটাকে একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য। এটা আমরা এইভাবে এটাকে দেখতেই পারি। এবং মানে দিস উড নট বি আ ভেরি ফার ফেচেড এক্সপ্লানেশন, আই থিঙ্ক। এনিওয়ে, তো দেখো তারপরে আবার ওই প্যাটার্নটাই রিপিট হচ্ছে, এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে কবি বলছেন আরেক দিনের সকালবেলার কথা, বা গাছটার একটা সকালবেলার দৃশ্যের কথা বলছে। এবং যে কথাটা আমি আগেও বলেছি, সেটা হলো যে তোমরা দেখছো বিভিন্ন ধরনের ইমেজ আছে, শুধুমাত্র যে ভিজুয়াল ইমেজ আছে তা নয়, মানে শুধুমাত্র এমন এমন ইমেজারি যেগুলো চোখে দেখা যায় বা যেগুলো আমাদের সেন্স অফ ভিশন বা সাইটকে অ্যাপিল করে, শুধু সেগুলোই নয়, সেগুলোর পাশাপাশি অডিটারি ইমেজারি বা ইমেজেস, যেরকম ধরো গানের কথা বলা হচ্ছে, মিউজিকের কথা বলা হচ্ছে, এইখানেও সেই জিনিসগুলো আছে। এখানে পাখি ডাকছে, কোকিল ডাকছে, সে কথা বলা হচ্ছে। দৃশ্যর মধ্যে বলা হচ্ছে সকালবেলায় কীভাবে সূর্যর আলোটা এসে পড়েছে গাছটার উপরে, এবং খুবই জানলা খুলেই দেখতে পাচ্ছেন একটা বেবুন যেন মেডিটেটিভ পোজে এই গাছের একদম অনেক উঁচু ডালে বসে আছে, নিচে তার ছোট্ট শিশু খেলা করছে। এবং দূরে গরুরা তারা সকালবেলায় দেয়ার মুভিং অন টু দেয়ার প্যাস্চার্স। এই সমস্ত দৃশ্য হচ্ছে, একদিকে ফুল ফুটে আছে এবং ফুলগুলো ওয়াটার লিলিস, কি ফুল না ওয়াটার লিলি, এবং কিভাবে ফুটে আছে না যেন মনে হচ্ছে স্নো পড়ে আছে। এই সমস্ত দেখো আরেকটা ভিজুয়াল অডিটরি মিক্স করে একটা ডিসক্রিপশন দেওয়া হলো, এবং আবার এটাকে ব্রেক করা হলো একটা পজ দিয়ে, একটা গ্যাপ দিয়ে, এবং এটাকে সেজোরা বলে। যাই হোক, এই গ্যাপটা থাকার পরে তোমরা দেখো আবার তিনটে লাইন আসছে, এবং এই তিনটে লাইনে কবি বলছেন যে এইগুলোর জন্যেই গাছটা আমার কাছে খুব প্রিয়, এমনটা ভাবার কোনো কারণ। এগুলো মনোরম দৃশ্য, খুব শুনতে ভালো লাগা গান, সবই ঠিক আছে, এগুলো তো আমি
অ্যাজ অ্যান লাভার অফ দি নেচার আমি তো এগুলো এনজয় করি, কিন্তু গাছটা শুধু এইগুলোর কারণেই আমার কাছে গুরুত্বপূর্ণ এমনটা নয়। গাছটা আমার কাছে এই কারণে গুরুত্বপূর্ণ যে এই গাছটা আমাকে আরও অনেক মানুষের কথা মনে করায়। এই গাছটা সাক্ষী যে আমি এবং আমার ভাই বোনেরা যারা এখন মারা গেছেন বা যারা এখন চিরন্তন ঘুমে ঘুমিয়ে, তারা এক সময় জেগে, তারা একদিন জেগে এই গাছের নিচেই খেলা করত। তো এই গাছটা আমাকে প্রতিনিয়ত সেই মেমোরির কথা, সেই ইম্যাজিনেশনের কথা বা সেই এক্সপিরিয়েন্সের কথা, সেই লিভড এক্সপিরিয়েন্সের কথা প্রতিনিয়ত মনে করায়, এবং এই গাছটাই একমাত্র সাক্ষী। তাই এই গাছটার মধ্যেই কেমন যেন সেই চেনা পরিচিত ব্যক্তিরা যারা আজ মৃত, তারা যেন একটা নতুন জীবন পায় কবির চিন্তনে। তারা একটা নতুন জীবন পায় কবির ইম্যাজিনেশনে, কবির মেমোরিতে। এবং কবি এদেরকে কি বলছেন? কবি এদেরকে বলছেন দে আর মাই সুইট কম্প্যানিয়ন্স। এরা আমার খুব, কম্প্যানিয়ন মানে তোমরা জানো, কম্প্যানিয়ন মানে হলো বন্ধু, এবং সুইট কম্প্যানিয়ন্স মানে we shared a very sweet bonding between us or amongst us. Loved with love intense. দেখো, ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স। খুব ইন্টারেস্টিং। এই ও বলে শুরু করা মানে হচ্ছে অ্যাড্রেস করা বা তাদেরকে অ্যাড্রেস করা, এবং কাদেরকে অ্যাড্রেস করছে? ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স। সো she is now remembering all those persons, all those sweet companions whom she loved with an intense love, or with whom she shared an intense sense of love, an intense sense of bonding. Right? অর্থাৎ সেই সমস্ত মানুষদের কথা যাকে কবির খুব মনে পড়ে, যাদের কবি ভালোবাসতেন, স্নেহ করতেন, যারা কবির সমবয়সী বলো বা কবির থেকে আর কিছু দিনের বড় বলো, তাদের ভাই বোন। অর্থাৎ তোমরা জানো, এটা তো এর মধ্যে তো একটা বায়োগ্রাফিক্যাল এলিমেন্টও আছে যে কবি হি ওয়াজ একটা একরকম জয়েন্ট ফ্যামিলির একটা স্ট্রাকচারও দেখা যায়। আবার অন্যদিকে খুব কম বয়সে নিজের দাদাকে হারিয়েছিল এরা দুই বোন, তো সেই দাদার কথাও যেন বলা হচ্ছে এই কবিতার মধ্যে দিয়ে, এটাও আছে। তো যাই হোক, হ্যাঁ, এবং সেই সমস্ত সকল মানুষের কথা বলা হচ্ছে যাদের কবি খুব ইন্টেন্সলি ভালোবাসতেন, রাইট, হুম দ্য পোয়েট ইজ লাভড ভেরি ইন্টেন্সলি। এবং এটা উনি মানে কতটা বেশি ভালোবাসতেন সেটা বলছে লাভড উইথ লাভ ইন্টেন্স, রাইট। দেখো, একই শব্দ, মানে একই, whom we loved or whom she loved intensely, কিন্তু উনি লিখছেন loved with love intense. For your sake shall the tree be ever dear. যে তোমার জন্যে, তোমাদের জন্যে কিন্তু এই ট্রিটা আমার কাছে সারা জীবন খুব প্রিয় হয়ে থাকবে। For your sake shall the tree be ever dear. The tree shall remain forever dear to me. আচ্ছা, একটা কথা এখানে আমি বলে দিই, সেটা হলো যে যেহেতু আমি এইভাবে এটা পড়াচ্ছি এবং আস্তেই পড়াচ্ছি, তোমরা এটাকে পজ করে লিখতে পারবে, তোমরা খাতা পেন নিয়েই বসো এবং ইউ নো মার্ক ডাউন দ্য পয়েন্টস অর মার্ক ডাউন দি ইন্টারপ্রিটেশনস অর মার্ক ডাউন দি হোয়াট ইচ লাইন মিনস। সেটা তো আমি ইংরেজিতে বলে দিচ্ছি, সেটা পারলে লিখে নাও। তাহলে সুবিধে যেটা হবে যে পরীক্ষা যখন অ্যাড্রেস করবে প্রশ্ন উত্তর, তখন বেশ কিছুটা সুবিধা হবে আর কি। মানে যদি এরকম লেখাটা প্র্যাকটিস হয়ে থাকে আর কি, তাহলে পরীক্ষার খাতায় লিখতে অনেকটা সোজা হয়ে যায় আর কি। কারণ
এই জিনিসটা মানে যদি প্র্যাকটিস না করো, হোয়াট হ্যাপেন্স ফাইনালি যে লেখাটা ঠিক প্যাটার্ন থাকে না, সিনট্যাক্সে ভুল হয়, গ্রাম্যাটিক্যাল মিস্টেক্স আরও অনেক হয়, বানান ভুল হয়, এবং এই যে সেন্টেন্সটাতে কীভাবে ফ্রেম করতে হয় এটা অনেক সময় ঠিক হয় না, যার ফলে মানেটা ঠিক মতোভাবে এক্সপ্রেসড হয় না। তো এই সমস্যাগুলো তোমাদের হয়, অনেকেরই হয়, এটা বড় সংখ্যক মানুষেরই হয়, আমাদের সবারই। এবং সেই কারণে আমি যেটা বলছি যদি একটু লিখে নাও তাহলে আমার মনে হয় খুব অসুবিধা হবে না, বরঞ্চ সুবিধেই হবে। তো কি বললাম আমি বলছি যে the poetess has once played with uh, the sweet companions whom, or now at present these persons are no more, these persons have died, and the poetess is remembering these companions as sweet companions, and the poetess is also, you know, expressing her love for them by using a phrase, loved with love intense. So the repetition of the word love here suggests the, you know, I'd rather say the desperation of the poetess to express her love. And this is not just a desperation to express love, but is rather a desperation to express that how badly she misses all this person. And in this desperation there is also one more important fact, that is, she wishes that if somehow the entire process can be reversed. এটা এক। এবং দ্বিতীয়ত, this desperation, or through this desperation, she also tries to live or relive all those memories. অর্থাৎ তিনি খুব ডেসপারেট এই মেমোরিগুলোকে ফিরে পেতে, এই মেমোরির সময়ে নিজেকে নিয়ে যেতে, এবং এইভাবে আবার সবাই মিলে একত্র হয়ে হাসি খুশিভাবে গাছটার নিচে খেলতে। ওকে, সো ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, ইয়োর মানে কার? গাছটার। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস it shall arise in memory till the hot tears blind mine eyes. Blend with your images, অর্থাৎ এর সাথে মিশে গেছে। কি মিশে গেছে? ব্লেন্ড মানে মিশে যাওয়া। কি মিশে গেছে না, এই গাছটার ইমেজের সাথে এই যে অজস্র মেমোরি অফ প্লেয়িং টুগেদার, এই সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং গাছটা দেখলেই কেমন যেন কবির এই সমস্ত কথাই মনে পড়ে যায়। এবং কি হয় দেখো, ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি। কি অ্যারাইজ করবে মেমোরিতে? এই সমস্ত পুরনো দিনের কথা, এই সমস্ত কথা বা গল্প যেখানে সবাই একসাথে খেলতো, সেই সমস্ত গল্প যা ওরা একে অপরের সাথে করেছে বা একে অপরকে বলেছে, সেই সমস্ত খেলা যা ওরা একে অপরের সাথে খেলেছে, এই সমস্ত কথা কিন্তু কবি মনে পড়ে এই গাছটিকে দেখে। এবং কবি বলছেন এই কারণেই গাছটা আমার কাছে এত প্রিয়, এত ডিয়ার, DEAR বানান। আচ্ছা, এবং এই মেমোরির যে আনাগোনা, এই মেমোরির খেলা, এই মেমোরি যে কবির মনকে কি বলবো, ক্লাউড করে ফেলে বা ক্রাউড করে ফেলে, মানে এই মেমোরি একটার পর একটা এসে এসে যেন একটা ভিড় জমিয়ে দেয়, এটা কতক্ষণ চলে বা এটা ঠিক পরিণতিটা কি হয় না, কবি কেঁদে ফেলে। দেখো লাইনটা কি আছে, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস। আমার এগুলো ততক্ষণ মনে পড়তে থাকে যতক্ষণ না আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে,
এবং হট টিয়ার্স। হট শব্দটা এক্ষেত্রে এই কারণেই ব্যবহার করা হচ্ছে, এমনিই আমরা জানি যে টিয়ার্স আর অলওয়েজ হট, এটা মানে ন্যাচারাল বডি টেম্পারেচারের জন্যই টিয়ার্স আর হট। এবং অন্যদিকে ইটস অলসো ইউনো hinting a sort of a warmth that is there uh, in the love of the poetess for all her fellow playmates or companions or sweet companions who played together under the tree. এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই যে শব্দের মানেগুলো আমি বলছি বা আমরা বলি, মনে রাখতে হবে আরও একটা জিনিস, মানে এটা হয়তো জানলে তোমাদের আর একটু ইন্টারেস্ট বাড়তেও পারে, তাই বলছি। সেটা হলো যে শব্দের মানেগুলো দেখো, অবভিয়াসলি মানেগুলো আমরা ডিকশনারি খুললেই পাবো, বা ডিকশনারি ছাড়া এটা কোনোভাবেই আমরা জানতে পারি না। এবং হ্যাঁ, এটা ঠিক কথা যে আমিও এই মানেগুলো কিন্তু ডিকশনারি থেকেই জেনেছি, কখনো না কখনো পড়ে শুনে জেনেছি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, এই প্রত্যেকটা শব্দ বা অনেকগুলো শব্দ কিন্তু ওই ডিকশনারি মানের পাশাপাশি একটা এক্সট্রা মানে, একটা নিজস্ব মানে তৈরি করে নিয়েছে, তাই না? যেটা আমরা এই হট টিয়ার্সের এক্সপ্লানেশনে পেলাম। এই যে আমি ওয়ার্মথের কথা বললাম, এই ওয়ার্মথটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গোটা হিউম্যান বন্ডিংকেই রিপ্রেজেন্ট করছে, তাই না? It's মানে just this single word can actually or has the power to evoke the entire scenery of how happy these how happy these people, how how extremely happy these sweet companions were, and how in their extremely happy state they played together with each other. And it is now the tree that only bears the witness of their of their eternally playing of togetherness, right? এই কথাটা কিন্তু উনি বলছেন। তাহলে দেখো আবার সেই প্যাটার্নটা কোথায় রিপিট হচ্ছে। প্রথম লাইনটা ছিল, ও সুইট কম্প্যানিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, ফর দাই সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার। কিন্তু এটা তো একটা ভালো কথা, মোটামুটি এটা আমরা সেলিব্রেট করবার মতোই কথা, because here she is talking about the sweet companions, and she is also giving us an example that how what I would say, how the memory is so very dear, the tree is becoming so very dear. কিন্তু এই যে হ্যাপি মেমোরির কথা, এই হ্যাপি মেমোরি is preceded by the sense of loss. কারণ মেমোরি মানেই কি সেটা আর বাস্তব নয়, মেমোরি মানেই কি সেটা পাল্টে গেছে। আমরা এখনও সেই সমস্ত মেমোরির কিন্তু স্মৃতিচারণ করি যেগুলো আর এখন নেই, তাই না? এটা খুব ইন্টারেস্টিং একটা হিউম্যান ফ্যাক্ট। তোমরা একটু নিজেদের লক্ষ্য করলেই, বা একটু সমাজকে লক্ষ্য করলে, বা একটু অন্য কোনো মানুষকে লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমরা কিন্তু সেই জায়গাটাতেই বা সেই নেগেটিভ গ্যাপটাই দেখতে চাই যেটা অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে নেই, তাই না? তো সেই প্রেক্ষিতে বলতে গেলে বা সেই সূত্র ধরে বলতে গেলে খুব ইন্টারেস্টিং যে এই কবিতার প্রত্যেকটা হ্যাপি মেমোরি খুব স্বাভাবিকভাবেই একটা লসের কথা বলবে। কারণ মেমোরি ইটসেলফ, the happiness of the memory itself is the precondition to evoke the sense of loss. এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। আবার দেখো এই পরের লাইনগুলোতেই কিন্তু কি কথা বলা হচ্ছে, what is that dirge like murmur that I hear like the sea breaking on a single beach? এটা কি শব্দ আমি শুনতে পাচ্ছি, যেটা কেমন যেন একটা সমুদ্র একটা বিচের ওপরে আছড়ে পড়ছে এরকম একটা আওয়াজ, কিন্তু খুব আস্তে আস্তে আছড়ে পড়ছে, মারমার। এবং কীরকম বিচ? সিঙ্গল বিচ।
SHINGLE, সিঙ্গল বিচ। সিঙ্গল মানে হচ্ছে, সিঙ্গল বিচ মানে হচ্ছে ওই নুড়ি পাথর দিয়ে ঘেরা একটা বিচ, রাইট? আ বিচ বর্ডার্ড বাই পেবলস অ্যান্ড কোবলস, এটাকে বলে সিঙ্গল বিচ। তাহলে এই পাথরের ওপরে আসা সমুদ্রের আওয়াজ, এইটাকে উনি বলছেন এরকম যেন একটা আমি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এই আওয়াজটা খুব হ্যাপি নয়। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এই আওয়াজটা এই গাছটা থেকে আসছে। উনি প্রথমে কোয়েশ্চেন করছেন, যেটা আমি কি শুনতে পাচ্ছি? এই যে এরকম ডার্জ লাইক মারমার, ডার্জ মৃত্যুতে গাওয়া হয়, ফিউনারালে গাওয়া হয়, ইটস আ সং সাং এট দি ফিউনারাল। সো what is that dirge like murmur that I hear like the sea breaking on a single beach? It is the tree's lament, an airy speech that haply to the unknown land may reach. উনি নিজেই উত্তর দিচ্ছেন, এটাকে বলে রেটরিক্যাল কোয়েশ্চেন। উনি নিজেই উত্তরে বলছেন ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, মানে উনি উত্তরটা এখানে দিয়ে দিচ্ছেন আর কি, তাই আমি রেটরিক্যাল বললাম। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, না এটা কি? গাছের কান্না। এই ক্যাসুরিনা ট্রি ইজ ল্যামেন্টিং। ল্যামেন্ট মানে তোমরা বলতেই পারো যে কান্না হিসেবে এটাকে দেখতেই পারো। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এবং সে কাঁদছে, সে দুঃখ করছে। অ্যান এরি স্পিচ, এরি শব্দটা ইন জেনারেল মানে হচ্ছে যে সামথিং দ্যাট ইভোকস ফিয়ার, আমাদের মনে আতঙ্কের সঞ্চার করে এমন কিছু। এবং সম্ভবত এটা একটা ভুতুড়ে অ্যাটমসফিয়ারকেই একটা এরি অ্যাটমসফিয়ার বলে বলা হয়। কিন্তু বুঝতেই পারছো এখানে তো সেই ভুতুড়ে কথা বলা হচ্ছে না, এখানে অজানার কথা বলা হচ্ছে। কারণ দেখো তারপরেই আছে দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। এই আননোন শব্দটাকে হাইলাইট করার জন্যই কিন্তু এরি স্পিচের কথা বলছেন। এরি মানে আননোন, এক্ষেত্রে এরি মানে এমন একটা ভাষা যেটা আমরা জানি না, এবং জানি না বলেও কিছুটা কিন্তু ভয়াবহ। জানি না বলেও এর মধ্যে কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে। এবং এই ক্ষেত্রে গা ছমছমেটা নেগেটিভলি দেখলে হবে না, মানে এমনটা ভাবার কোনো কারণ নেই যে দ্য পোয়েটেস ইজ ফিয়ারিং অল দি কম্প্যানিয়ন্স হু আর নাও ডেড। তারা মারা গেছেন, তারা মৃত্যুর পরে কোনো অশরীরী রূপ নিয়েছে এবং কবি তাদের দেখে ভয় পাচ্ছে, এমনটা নয়। এই কনটেক্সটে এরই নয়। এরই মানে অজানা, এরই মানে অদ্ভুত, তাই না? সেই কারণে উনি বলছেন কিন্তু গাছটা কাঁদছে, গাছটা যেন গাছটারও যেন তাদেরকে মনে পড়ছে। এবং গাছটার ক্ষেত্রে এটা খুব মর্মান্তিক। দেখো গাছটা কিন্তু একদিকে কত সুন্দর সকালের উজ্জ্বল রোদ দেখেছে, কোকিলের গান শুনেছে, পাখিদের গান শুনেছে, এত খুশি, এত হাসি খুশি যে গাছের জীবন, তার মধ্যে কিন্তু অনেকগুলো ক্ষতচিহ্ন আছে। কবি প্রথমেই বলেছেন এইগুলোই কিন্তু সেই ক্ষতচিহ্নর এক একটা ক্ষতচিহ্ন। এবং কি বলছেন দেখো, এই যে ল্যামেন্টটা, এই যে কান্না এবং এই যে শোক প্রকাশ করা, এই যে ল্যামেন্ট, এইটা উনি বলছেন, কবি বলছেন দ্যাট দিস ল্যামেন্ট ক্যান হ্যাপলি রিচ দি আননোন ল্যান্ড। লাস্ট লাইনটা যদি লিখতে চাও এটা এরকম হবে, that the poetess thinks or the poetess imagines that this lament of the tree can or may reach the unknown land where her sweet companions have gone, যেখানে তারা চলে গেছে, or have traveled to। সেই আননোন ল্যান্ড, মৃত্যুর পারে যা আছে, সেখানেও যেন এই গাছের গান পৌঁছয়। এবং দেখো লেখা আছে হ্যাপলি, HAPLY। এই হ্যাপলি মানে এর সাথে কিন্তু হ্যাপিনেসের কোনো কানেকশান নেই। শব্দটা হট করে দেখে হ্যাপি মনে হয়, কিন্তু হ্যাপি নয়। এটা মানে হচ্ছে হয়তো, এটা মানে হচ্ছে বাই চান্স, মানে হচ্ছে পারহ্যাপস। তাহলে হয়তো
কবি ইম্যাজিন করছেন হয়তো এই গানটা তারা শুনতে পায়, হয়তো মৃত্যুর ওপারেও গাছের এই গান পৌঁছয়। কারণ আমরা তো জানি গাছটা হেভেনলি, আমরা তো জানি গাছটা মাটিতে দাঁড়িয়ে থাকলেও গাছটা কিন্তু আকাশ ছুঁয়েছে, তারাদের ছুঁয়েছে। তাহলে তারার ওই পারে যারা আছে হয়তো তাদের কাছে গাছটা এই গান মনে করিয়ে দেয় বা গাছটা এই গান পৌঁছে দেয়। এবং এই যে ল্যামেন্টিং, এইটা তাদেরকেও মনে করিয়ে দেয় যে পৃথিবীতেও কিন্তু কেউ তাদেরকে মনে করে, মনে করছে। এবং গাছটাই কিন্তু এই উভয় প্রক্রিয়া দুটিরই সাক্ষী। রাইট? তো এইভাবেও কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা এই প্যারাগ্রাফটা পড়তেই পারি। আচ্ছা, বেশ, আমি এটা এইখানেই শেষ করি, কারণ এটা এখানে শেষ না করলে আর যেটা বলতে হয় সেটা একটু অন্যরকম, বা মানে ইট উইল টেক মাচ মোর টাইম ফর ইউ অল। আমি ইচ্ছে করি এটা একটু ছোটই রাখছি, যাতে করে তোমরা এই বিষয়টা বুঝতে পারো এবং এটা মানে পুরোটা লিখে ফেলতে পারো, এবং যেভাবে বললাম আর কি, মানে ভিডিওটা পজ করে হোক, আবার শুনে চাই করেই হোক আর কি। তো এই সুবিধার্থেই আমরা এটাকে একটু ছোট রাখছি। আমি আরেকবার পুরো যা কিছু এই অবধি বললাম একটু বলে নিই। এই কবিতাটার নাম হচ্ছে, এই কবিতাটার টাইটেল হচ্ছে ক্যাসুরিনা ট্রি। ক্যাসুরিনা একটা গাছ। এই ক্যাসুরিনা গাছকে নিয়ে লেখা একটা কবিতা। কি থাকতে পারে কবিতায়? আমরা যদি কবিতা পড়ার আগে অনুমান করতাম, আমরা অনুমান করতেই পারতাম যেটা হয়তো এই গাছটা কেমন, গাছটা কত সুন্দর, গাছটা কত কত উঁচু, গাছে কি কি ফুল ফল হয়, এই কথা লেখা থাকবে। এবং এটাও আমরা অনুমান করতেই পারতাম যে কবি যখন গাছ নিয়ে লিখছেন বা এই একটা গাছ নিয়ে লিখছেন, তখন কবি নিশ্চয়ই এই গাছের সাথে তার যে একটা আত্মিক যোগাযোগ, এবং সেই যোগাযোগ কি করে হলো সেই কথাও আমাদেরকে বলবেন। এবং আমরা খুব হতাশ হই না, খুব নিরাশ হই না, কারণ আমরা এই সমস্ত জিনিসগুলোই এই কবিতায় দেখতে পাই। কিন্তু যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এই কবিতার প্রেক্ষিতে, এবং যে জিনিসটা খুব ইন্টারেস্টিং, সেটা এই যে এই গাছটা শুধু একটা গাছ নয়, এই গাছটা একটা গোটা মেমোরি। এবং এই গাছটা মেমোরির প্রতীক। এই গাছটা কবির আগের জীবনে বা ছোটবেলায় খেলা সঙ্গীদের কথা মনে করিয়ে দেয়, যারা আর পৃথিবীতে নেই। এবং কবি বলছেন এই গাছটা অসম্ভব ভালো, গাছটার প্রাকৃতিক সৌন্দর্য চূড়ান্ত, কিন্তু এই সব কারণের জন্যই কবি তাকে খুব পছন্দ বা কবির গাছটা খুব প্রিয় হয়ে উঠেছে এমনটা নয়। এর আসল কারণটা হলো যে দিস ট্রি ইজ অনলি দি উইটনেস of all these past memories. It is the tree, that reminds the poet of all the past memories. যেটা ওই লাইনটাই বলছেন যে beneath this all my sweet companions have played together, and the tree merges all these images together. সমস্ত এই যে ছবিগুলো, এই সমস্ত ছবিগুলো কিন্তু এই গাছটার মধ্যে, এবং এই গাছটা দিয়ে কবির মনে সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, এবং কবি এদেরকে মনে করেন, এবং মনে করে ইনিও কাঁদেন। কতক্ষণ উনি বলছেন, আমি কতক্ষণ মনে করি, যতক্ষণ বা মনে করে আমি কোথায় পৌঁছই, মনে করতে করতে আমার চোখে জল আসে। এবং আমরা দেখলাম কিভাবে একটা শব্দ উনি ব্যবহার করে পুরো ওনার এই যে ওয়ার্মথ অফ দেয়ার লাভ, এটাকে উনি ব্যক্ত করলেন। আমরা কবিতার একদম শেষের দিকে, মানে আমরা আজকে যেটা পড়লাম তার শেষের দিকে দেখলাম যে কীভাবে একটা শব্দ এরি, যেটার এমনিতে মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়াবহ বা সামথিং আনন্যাচারাল, সেইটা লিখছেন। কিন্তু এটা লেখার পেছনের কারণটা আমরা দেখলাম। এটা মানে উনি একদমই বলছেন না যে খুব ভৌতিক গা ছমছমে ব্যাপার, কবি ভয় পাচ্ছেন, এমনটা নয়। এখানে তার মানে হলো
কবি বলছেন গাছটাও কাঁদছে, গাছটাও এমন একটা ভাষায় শোক প্রকাশ করছে যে ভাষাটা এরই, যে ভাষাটা অজানা। এবং হ্যাঁ, কিছুটা ভয়েরও। ভয়ের এই কারণে, কারণ এটা একটা ভয়ঙ্কর সত্য কবিকে বারবার মনে করিয়ে দেয়। এবং এই ভয়ঙ্কর সত্যটা হলো এই, যে এরা কিন্তু আর ফিরে আসবে না। এরা যারা হারিয়ে গেছে, এরা কিন্তু আর ফিরে আসবে না। কবি কিন্তু তাদেরকে চিরন্তন তার চিন্তনের মাধ্যমেই মনে রাখবেন, তার চেতনাতেই তাদেরকে খুঁজে পাবেন। এবং কোথাও এই প্রাকৃতিক যে গাছের কথা বলছেন, যেটাকে আমি প্রথম ক্লাসে একটা ন্যাচারাল অবজেক্ট হিসেবে বলেছিলাম, আমরা দেখছি কোথাও এই ন্যাচারাল অবজেক্টটা একটা সুপার ন্যাচারাল বা সুপ্রা ন্যাচারাল ডাইমেনশন পাচ্ছে। এবং শুধু সুপার ন্যাচারাল বা সুপ্রা ন্যাচারাল ডাইমেনশন পাচ্ছে এমনটাই নয়, সেই ডাইমেনশন পেয়ে এটা যেন একটা চিরন্তন ইটারনাল ক্যানভাস হয়ে দাঁড়াচ্ছে, একটা ইটারনাল মুভি হয়ে দাঁড়াচ্ছে, যেটা ইটারনালি চলে এবং যেটা ইটারনালি লাইফকে সেলিব্রেট করে, লাইফকে মনে রাখে। অর্থাৎ আমরা যে জীবন মৃত্যুর থিম, লাইফ, দ্য থিম অফ লাইফ অ্যান্ড ডেথ, দ্যাট উই ডিসকাসড or that we are still discussing, is once again reinforced by the very, if we consider the tree as a symbol, if we consider the tree symbolic, and the tree is therefore symbolic of the reminiscence of an eternal life. Yes, it is true that these people are no more alive, but it is the memory of the poet through the image of the tree that will keep them alive forever. It is the tree that will now bear the witness of their eternal life. Quite paradoxical and, quite complicated as well. But anyway, I think somehow we made some sense of the poem as we approached, certain very important issues and important, I'd rather say important nodal points of the poem. So, yes, I'd like to end my talk over here for today. Thank you very much, all of you, for joining the lecture. Yeah, so thank you.